গল্পের শুরুতেই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আর্থার কোনান ডয়েলের লেখা এ স্টাডি ইন স্কারলেট। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। বিজ্ঞাপনের জবাবে সাক্ষাৎ প্রার্থী। আমার শরীর দুর্বল, সকালের ধকলে তাই কাত হয়ে পড়লাম। বিকেলে আর বেরোতে পারলাম না। হোমস একাই গেল কনসার্ট শুনতে। আমি সোফায় শুয়ে ঘন্টা দুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু বৃথাই। বিবিধ ঘটনা প্রবাহে মস্তিষ্ক এতই উত্তপ্ত এবং এতই উত্তেজিত যে অস্থির হয়ে পড়লাম অদ্ভুততম কল্পনা আর অনুমানের উৎপাতে। ঘুমানোর চেষ্টার প্রতিবাদ চোখ বোঝবার সঙ্গে সঙ্গে মনের চোখে ভেসে উঠল নিহত ব্যক্তি বিকৃত বেবুন সদৃশ মুখাবয়ব। জ্বলে পুড়ে গেলাম স্মৃতির এই জঘন্য অত্যাচারে। এহেন মুখের মালিককে যে ব্যক্তি ধরাধাম থেকে সরিয়ে দিয়েছে তাকে মনে মনে ধন্যবাদ না দিয়ে পারলাম না। অতীব করালো চেহারার পাপ যদি মানুষের চেহারা কখনো বিমূর্ত হয়ে থাকে, তবে তা ক্লিভল্যান্ড নিবাসী এনকজে ড্রেভারের মুখ। তা সত্ত্বেও পাপীকে সাজা দিতেই হবে, কেননা লম্পটকেও লাম্পট্যের শাস্তি না দিলে আইন কখনো শাস্তিদাতাকে ক্ষমা করে না। ব্যাপারটা নিয়ে যতই মনে মনে তোলপাড় করতে লাগলাম, বন্ধুবরের অনুমতিটা ততই অসাধারণ মনে হতে লাগলো আমার কাছে। ও বলেছিল লোকটাকে বিষ দিয়ে খুন করা হয়েছে। মনে পড়ল কিভাবে নিহত ব্যক্তির ঠোঁট এঁকেছিল হোমস। বিষ প্রয়োগে হত্যার ধারণাটা ওর মগজে প্রবেশ করেছে নিশ্চয়ই তখনই। বিষক্রিয়ায় হত্যায় যদি না হয়, তবে তো হত্যাটা হলো কিভাবে? গলা টেপা চিহ্ন নেই, অস্ত্রাঘাতের ক্ষতও নেই, মেঝের ওপর রক্তের ওই পুকুরটা তাহলে কার? ধস্তাধস্তির চিহ্ন দেখা যায়নি। নিহত ব্যক্তির কাছেও এমন কোনো অস্ত্র পাওয়া যায়নি যার আঘাতে হত্যাকারী দেহ থেকে রক্তপাত ঘটতে পারে। বেশ বুঝলাম, এতগুলো ধাঁধার সমাধান না হওয়া পর্যন্ত ঘুমানো সম্ভব হবে না আমার পক্ষে। হোমসও পারবে না ঘুমোতে। ওর প্রশান্ত আত্মবিশ্বাসী আচরণ থেকেই স্পষ্ট বুঝেছি রহস্যাবলীর চাবিকাঠি এর মধ্যে ওর পকেটে পৌঁছে গিয়েছে। মনে মনে ধাঁধার একটা সমাধানও ছকে নিয়েছে, কিন্তু সেই সমাধান যে আসলে কি, কিছুতেই তা ভেবে উঠতে পারলাম না। হোমস বাড়ি ফিরল, কিন্তু অনেক দেরিতে। এত দেরি নিশ্চয়ই শুধু কনসার্ট শোনার জন্য হয়নি। ডিনার টেবিলে খাবার সাজানো হয়ে যাওয়ার পর আবির্ভাব ঘটল মূর্তিমানের। চেয়ার টেনে বসতে বসতে বলল, অপূর্ব, সঙ্গীত সম্বন্ধে ডারউইন কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন মানুষের মধ্যে কথা বলার শক্তি আসার অনেক আগে এসেছিল গান গাওয়ার শক্তি। সেজন্যই বোধহয় সঙ্গীত এত সূক্ষ্মভাবে নাড়া দেয় আমাদের। বিশ্ব যখন শৈশবাবস্থায়, তখনকার কুয়াশা ছাওয়া বহু শতাব্দীর স্মৃতি এখনও রয়ে গিয়েছে প্রত্যেকের সত্তায়। ধারণাটা খুব ব্যাপক, মন্তব্য করলাম আমি। প্রকৃতিকে বোঝাতে গেলে ধারণাটার প্রকৃতির মতোই ব্যাপক হওয়া দরকার। কি ব্যাপার বলো তো? তোমাকে তো খুব স্বাভাবিক মনে হচ্ছে না। ব্রিক্সটন রোড রহস্যে বিচলিত হয়েছ দেখছি। সত্যি হয়েছি, বললাম আমি। আফগান অভিজ্ঞতার পর আমার আরও একটু শক্ত হওয়া উচিত ছিল। K1 কচুকাটা হতে দেখেছি কমরেডদের নার্ভ কাঁপেনি একটুও। বুঝি এই ব্যাপারে এমন একটা রহস্য আছে যা কল্পনাকে উদ্দীপ্ত করবেই। কল্পনা যেখানে নেই, বিভীষিকাও সেখানে নেই। সান্ধ্য দৈনিক দেখেছ? না। ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চেপেছে, শুধু একটা কথা বলেনি। মৃতদেহ তোলবার সময় মেয়ে লোকের বিয়ের আংটি গড়িয়ে পড়া ঘটনাটার কোনো উল্লেখ নেই। না করে ভালোই করেছে। কেন? এই বিজ্ঞাপনটা দেখলেই বুঝবে। আজ সকালেই ওই কাণ্ড দেখে আসার পর সবকটা খবরের কাগজে পাঠিয়েছিলাম বিজ্ঞাপনটা। কাগজটা ছুঁড়ে আমার দিকে এগিয়ে দিল হোমস। নির্দিষ্ট জায়গাটিতে চোখ বুলোলাম। হারানো প্রাপ্তি স্তম্ভের পয়লা বিজ্ঞাপন। হোয়াইট হার্ট মদ্যশালা আর হল্যান্ড গ্রোভের মাঝের রাস্তায় ব্রিক্সটন রোডে আজ সকালে একটা সোনার সাদাসিধে আংটি পাওয়া গেছে। আজ সন্ধ্যায় 221 বি বেকার স্ট্রিট, ডক্টর ওয়াটসনের সঙ্গে 8টা থেকে 9টার মধ্যে সাক্ষাৎ করুন। তোমার নাম ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, বলল হোমস। আমার নাম ব্যবহার করলে মুখগুলো চিনতে পারত, সব ভণ্ডুল করে দিত। তা ঠিক, কিন্তু ধরো যদি কেউ আসে। আংটি তো নেই আমার কাছে। আছে বই কি। একটা আংটি আমার হাতে গুজে দিয়ে বলল হোমস, এতেই হবে, প্রায় ওই রকমই দেখতে।
বিজ্ঞাপনে কে সাড়া দেবে বলে মনে হয় তোমার? ব্রাউন কোট পরা লাল মুখ আমাদের সেই বন্ধুটি, যার জুতোর ডগা চৌকোনা, পায়ের আঙ্গুলও তাই। নিজে না এলেও স্যাঙ্গাত কাউকে পাঠাবেই। আশাটা কিন্তু খুবই বিপজ্জনক তার পক্ষে। সে খেয়াল কি নেই তার, তাই বলছো? একেবারেই নেই। এ মামলায় আমি যা ভেবেছি তা যদি ঠিক হয়, এবং ঠিক বলেই আমার বিশ্বাস, তাহলে সোনার আংটি ফেরত পাওয়ার জন্য যে কোনো ঝুঁকি নিতে সে প্রস্তুত। আমার ধারণা মতো ড্রেবারের মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকার সময়ে আংটি পড়ে যায়, কিন্তু সে জানতো না। বাড়ি ছেড়ে চলে আসার পর যখন সে জানলো, দৌড়ে এলো আংটি উদ্ধার করতে, কিন্তু পারল না পুলিশ দেখে। দোষটা তারই। জ্বলন্ত মোমবাতি রেখে যাওয়া তরুণী আলো দেখে পুলিশ এসে গিয়েছে। গেটের কাছে অত রাতে তাকে দেখলে পাছে পুলিশের সন্দেহ হয়, তাই মদ্যপের অভিনয় করতে হলো তৎক্ষণাৎ। এবার তার জায়গায় নিজেকে কল্পনা করো। পুরো ব্যাপারটা গোড়া থেকে নতুন করে ভাবতে গিয়ে এমন ভাবা স্বাভাবিক নয় কি যে আংটিটা হয়তো রাস্তায় কোথায় ফেলেছে, বাড়ির মধ্যে নেই? সেক্ষেত্রে তার কি করা উচিত? হারিয়ে যাওয়া জিনিস যদি কেউ খুঁজে পেয়ে কাগজে বিজ্ঞাপন দেয়, এই আশায় দুরু দুরু বুকে শান্ত দৈনিক দেখা। এই বিজ্ঞাপনটাও সে দেখবে, আনন্দে আটখানা হবে। ফাঁদে পা দিতে চলেছে, এ ধারণা মাথায় আসবে কেন? খুনের সঙ্গে আংটির যে সম্পর্ক থাকতে পারে এমন কোনো যুক্তি তার মাথায় এলে তো তাই আসবে, আসতেই হবে। 1 ঘন্টার মধ্যে এসে পড়বে। দেখা করবে তো? তারপর? আমার ওপর ছেড়ে দিও। তোমার হাতিয়ার আছে? পুরনো মিলিটারি রিভলভার আর কয়েকটা কার্তুজ আছে। সাফ করে নিয়ে গুলি ভরে রাখো। লোকটা কিন্তু মরিয়া। যদিও ওকে আমি আচমকা কবজায় আনবো, তাহলেও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা ভালো। শোবার ঘরে গিয়ে ওর কথা মতো রিভলভারে গুলি ভরে নিলাম। ফিরে এসে দেখি খাবার টেবিল সাফ হয়ে গিয়েছে। হোমস ওর প্রিয়তম বেহালা নিয়ে ঘষা মাজা করতে বসেছে। আমি ঢুকতেই বলল, ষড়যন্ত্র গভীর হচ্ছে। আমার আমেরিকান টেলিগ্রামের জবাব পেলাম এইমাত্র। এ মামলা সম্বন্ধে আমার ধারণাই সত্যি। কী ধারণা? সাগ্রহে জিজ্ঞাসা করি আমি। নতুন তার লাগালে বেহালার বাজনাটা আরও খুলবে। পিস্তলটা পকেটে রাখো। লোকটা এলে সাধারণভাবে কথাবার্তা বলবে। বাকি যা করবার আমি করব। কটমট করে চেয়ে ভয় পাইয়ে দিও না। এখনই তো 8টা বাজে। ঘড়ি দেখে বললাম আমি। হ্যাঁ, মিনিট কয়েকের মধ্যে সে এলো বলে। দরজাটা একটু খেলো, ওতেই হবে। চাবিটা ভেতরে রাখো। ধন্যবাদ। এই বইটা গতকাল হঠাৎ পেয়ে গেলাম স্টলে। অদ্ভুত বই, ভীষণ পুরনো। 1642 খ্রিস্টাব্দে পোল্যান্ডের লাজে ল্যাটিন ভাষায় ছাপা। বাদামি মলাটে বাঁধানো খুদে এই বই যখন ছাপার হরফে প্রথম বেরোয়, চার্লসের মাথা তখনও খাড়া ঘাড়ের ওপর। কে চেপেছে? ফিলিপ দ্য ক্রয়। পুস্তরিতে ফিকে কালি দিয়ে একটা নামও দেখতে পাচ্ছি, উইলিয়াম হোয়াইট। লোকটাকে বুঝতে পারছি না। সপ্তদশ শতাব্দীর অনধিকার চর্চাকারী কোনো আইনবিদ হতে পারে। লেখার মধ্যে আইনের প্যাচ আছে। ফেসে গেছে আমাদের লোক। কথা শেষ না হতে হতেই ঢং ঢং করে বেশ জোরে ঘণ্টা বেজে উঠল একতলায়। নিঃশব্দে উঠে দাঁড়ালো শার্লক হোমস। চেয়ারটা সরিয়ে নিয়ে গেল দরজার দিকে। হল ঘরে পরিচারিকার পায়ের আওয়াজ পেলাম। খট করে ল্যাচ খেলার শব্দও ভেসে এলো। ডক্টর ওয়াটসন এখানে থাকেন? সুস্পষ্ট কিন্তু কর্কশ কণ্ঠে উচ্চারিত হলো প্রশ্নটা। পরিচারিকার উত্তর শুনতে পেলাম না। দরজা বন্ধ হয়ে গেল। কে যেন মচমচ শব্দে উঠে এলো সিঁড়ি বেয়ে। অনিশ্চিত পদক্ষেপ, পা ঘষতে ঘষতে চলার মতো। কান খাড়া করে শুনতে শুনতে অবাক হলো হোমস। বিস্ময়ে ঢেউ বয়ে গেল চোখ মুখের ওপর দিয়ে। গলিপথ বেয়ে পদশব্দ আস্তে আস্তে এসে পৌঁছল দরজার সামনে। আলতোভাবে কে যেন টোকা মারল দরজায়। ভেতরে আসুন, বললাম চেঁচিয়ে। ঘরে ঢুকল একজন অতি বৃদ্ধা, জরাজীর্ণ, বলিরেখা কুঞ্চিত ভদ্রমহিলা, যার প্রতীক্ষায় বসে থাকা সেই ভয়ঙ্কর দুর্দান্ত ব্যক্তিটি নয়। ঘরের জোরালো আলোয় যেন চোখ ধাঁধিয়ে গেছে বুড়ির। এমনই ভাবে সৌজন্য বর্ষণটুকু কোনো মতে সেরে নিয়ে ঘোলাটে চোখে পিটপিট করে চেয়ে রইল আমাদের পানে, এবং নার্ভাস। কপা আঙ্গুলে হাতড়াতে লাগলো নিজের পকেট। বন্ধুবরের পানে চেয়ে দেখি মুখখানা ভীষণ নিরাশ করে তুলেছে। অজ্ঞতা নিজের মুখের ভাব ঠিকঠাক রাখার চেষ্টায় ব্যাপৃত হলাম আমি।
পকেট থেকে সান্ধ্য দৈনিক টেনে বার করে বিজ্ঞাপনটার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বুড়ি বলল, এসেছি এই বিজ্ঞাপনটা পড়ে। আরেক দফা সৌজন্য বর্ষণ করে ব্রিক্সটন রোডে একটা সোনার বিয়ের আংটি পাওয়া গেছে। আংটিটা আমার মেয়ে স্যালির। 12 মাস আগে বিয়ে হয়েছিল ইউনিয়ন জাহাজের ভান্ডারির সঙ্গে। জামাই আমার এমনিতে ভালো, কিন্তু পেটে মদ পড়লে অন্য মানুষ। কাল রাতে স্যালি সার্কাস দেখতে গিয়ে এই আংটিটা, বললাম আমি। জয় ভগবান, ঘুমিয়ে বাঁচবে আজকে স্যালি। হ্যাঁ, এই সে আংটি। আপনার ঠিকানা? পেন্সিল তুলে নিয়ে বললাম, 13 নম্বর ডানকান স্ট্রিটে, হাউন্ডসুইট। এখান থেকে বেশ দূরে। আচমকা তীক্ষ্ণ গলায় বলল শার্লক হোমস। সার্কাস আর হাউন্ডসুইটের মাঝামাঝি রাস্তা তো ব্রিক্সটন রোড নয়। ঘুরে দাঁড়িয়ে রক্তবলায় ঘেরা ছোট চোখে হোমসকে নিরীক্ষণ করে বুড়ি বলল, ইনি আমার ঠিকানা জানতে চেয়েছিলেন। স্যালি থাকে 3 নম্বর মেফ্লিট প্লেস, পেকহাম। আপনার নাম? সৈয়ার। স্যালির নাম ড্যানিস টম ডেনিসকে বিয়ে করার পর। ছেলে ভালো, চটপটে পরিচ্ছন্ন, যতক্ষণ সমুদ্রে থাকে ততক্ষণ। ওরকম ভাণ্ডারি সব জাহাজে পাওয়া যায় না, কিন্তু ডাঙায় এলেই মেয়েদের আর মদের পাল্লায় পড়ে। হোমসের ইঙ্গিত লক্ষ্য করলাম। আংটি বাড়িয়ে দিয়ে বললাম, নিন আপনার জিনিস। মিসেস সোয়ার, এই আংটি আপনার মেয়েরই। আসল লোকের হাতে ফিরিয়ে দিতে পেরে খুশি হলাম। বিড়বিড় করে বিস্তর আশীর্বাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আংটিটা কাগজে মুড়ে পকেটে রাখল বুড়ি। পা ঘষে ঘষে বেরিয়ে গেল ঘর থেকে। বেরোতে না বেরোতেই তড়াক করে দাঁড়িয়ে উঠল শার্লক হোমস। ছুটে গেল নিজের ঘরে। গলা বন্ধ আর আলস্টার চাপিয়ে ফিরে এলো সেকেন্ড কয়েক পরে। দ্রুত কণ্ঠে বলল, পিছু নিতে হবে দেখছি। বুড়ি নিশ্চয়ই খুনির সাক্ষাৎ পেছনে পেছনে গেলেই খুনির দেখা পাবো। আমার জন্য অপেক্ষা করো। বুড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পর হল ঘরে দরজা বন্ধ হতে না হতেই হুড়মুড় করে নেমে গেল শার্লক হোমস। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম বুড়ি পা টেনে টেনে চলেছে ওদিকের ফুটপাত দিয়ে। পেছনে কিছু দূরে আঠার মতো লেগে আমার বন্ধুটি। মনে মনেই বললাম, হয় ওর থিওরি আগাগোড়া ভুল, আর না হয় রহস্যের নাভি কেন্দ্রে যাওয়ার অভিযান এইবার হলো শুরু। আমাকে প্রতীক্ষা করতে না বললেও চলতো। নৈশ অ্যাডভেঞ্চারের পরিণাম না শোনা পর্যন্ত ঘুম আমার পক্ষে অসম্ভব। ও বেরোলো 9টা নাগাদ। কখন ফিরবে জানি না, তার সত্ত্বেও গ্যাট হয়ে বসে পাইপ টানতে লাগলাম আর হেনরি মার্জারের বই পড়তে লাগলাম। 10টা বাজলো। পায়ের আওয়াজ শুনে বুঝলাম শুতে গেল পরিচারিকা। 11টায় শুনলাম বাড়িওয়ালি ভারী কি পদধ্বনি আমার দরজার সামনে দিয়ে গেল শোবার ঘরের দিকে। 12টা বাজতে যখন কয়েক মিনিট বাকি, ল্যাচে চাবি ঘোরানোর তীক্ষ্ণ শব্দ ভেসে এলো উপরে। ঘরে ঢুকতেই হোমসের মুখ দেখে বুঝলাম সফল হয়নি অভিযান। নৈরাশ্য আর কৌতুকের মধ্যে লড়াই লেগেছে মুখখানাকে পুরোপুরি বদলে রাখার। হঠাৎ শেষকালে জিতে গেল কৌতুক। বিষম মজায় প্রাণ খুলে অট্ট হেসে ফেটে পড়ল শার্লক হোমস। চেয়ারে ধপাস করে বসে পড়ে বলল, মরে গেলেও এ খবর স্কটল্যান্ড ইয়ার্ডের কানে তুলতে পারবো না। ওদের এত টিটকিরি দিয়েছি যে এ একটা সুযোগ পেলে সুদে আসলে উসুল করে নেব। আমি হাসছি, কেননা আমি জানি শেষ পর্যন্ত আমি জিতবই। কি হয়েছে বলবে তো? বলতে গেলে আমার কেচ্ছে আমাকেই বলতে হয়, তাতে অবশ্য পরোয়া করি না। ওই যে প্রাণীটা বিদেয় হলো এ ঘর থেকে, কিছু দূর যাওয়ার পর এমন খোঁড়াতে লাগলো যে বেশ বুঝলাম পায়ের পাতায় ঘা হয়ে গিয়েছে। শেষকালে আর হাঁটতে না পেরে হাতছানি দিয়ে দাঁড় করালে একটা 4 চাকার চলন্ত ঘোড়ার গাড়ি। আমি ঠিক পাশটিতে গিয়ে কান খাড়া করলাম কচুয়ানকে কোথায় যেতে বলে শোনবার জন্য। অবশ্য তার দরকার ছিল না। ঠিকানাটা এত জোরে বলল বুড়ি যে ওপাশে ফুটপাত থেকেও নিশ্চয়ই স্পষ্ট শোনা গিয়েছিল। 13 নম্বর ডানকান স্ট্রিট, হাউন্ডসরিচে চলো। বুড়ি তাহলে সত্যিই বলেছে। ভেতরে উঠে বসতেই আমি জায়গা করে নিলাম পেছনে। এটাও একটা আর্ট অফ ডিটেকটিভের রপ্ত হওয়া উচিত। গন্তব্যস্থলে না পৌঁছানো পর্যন্ত একবারও লাগাম টান দিল না কচুয়ান। ঊর্ধ্বশ্বাসে গেল ডানকান স্ট্রিটে। 13 নম্বরে দরজা আসার আগেই চুপ করে নেমে পড়লাম গাড়ির পেছন দিকে। তারপর গজেন্দ্র গমনে হেঁটে গেলাম পথটা। বাইরে আসার প্রত্যাশায় দাঁড়িয়ে আছে তো আছেই, কিন্তু কেউ এলো না বাইরে।
কাছাকাছি গিয়ে দেখলাম পাগলের মতো হাতড়াচ্ছে শূন্য গাড়ির আসন, আর এমন সব বাছা বাছা খিস্তি ছাড়ছে যা জীবনে আমি শুনিনি। প্যাসেঞ্জারের টিকি দেখা যাচ্ছে না সে যে গাড়ির মধ্যে এসেছে, এমন কোনো চিহ্নও নেই। ভাড়া পেতে এখন বেশ কিছুদিন সবুর করতে হবে কেচুয়ান বেচারাকে। 13 নম্বর বাড়ির মধ্যে খোঁজ নিয়ে জানলাম সৈয়ার বা ডেনিস বলে কেউ কস্মিনকালেও সেখানে থাকেনি। বাড়ির মালিক একজন মান্যগণ্য ব্যবসাদার। ঘরের দেওয়ালে কাগজ ছাটার কারবার আছে। সবিস্ময়ে বললাম, বলছো কি? ওইরকম একটা থুথুরে স্বরের বুড়ি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে গেল, অথচ তোমার বা কচুয়ানের চোখে পড়ল না? থুথুরে বুড়ির কথার আগুন। খ্যাক করে উঠল শার্লক হোমস। বুড়ি বলে, যাকে ভেবেছি আসলে সে বুড়ি নয়, জোয়ান ছোড়া এবং পাক্কা অভিনেতা। ছদ্মবেশখানা কি নিয়েছিল বলো? জবাব নেই। ও দেখেছে আমি পিছু নিয়েছি, তাই শর্টকান দিয়েছে এইভাবে। এতেই বোঝা গেল লোকটাকে যতখানি নিঃসঙ্গ ভেবেছিলাম ততখানি সে নয়। তার সঙ্গী সাথী আছে, এমন সঙ্গী যারা দরকার মতো বিরাট ঝুঁকিও নিতে পারে তার জন্য। ডাক্তার, বড্ড কাহিল দেখাচ্ছে তোমাকে। যাও, এবার শুয়ে পড়ো। সত্যি বড্ড ক্লান্তি বোধ করছিলাম, তাই ওর হুকুম শিরোধার্য করলাম। শুধু আগুনের সামনে বন্ধুবরকে বসিয়ে রেখে গেলাম শোবার ঘরে। অনেক রাত পর্যন্ত ঘুমের ঘোরেও শুনলাম বেহালার তারে ছড়ি টেনে চলেছে হোমস। নিচু গ্রামে বাজাচ্ছে বড় বিষণ্ণ সুর। বুঝলাম অদ্ভুত সমস্যায় এখনও নিমগ্ন রয়েছে শার্লক হোমস। কেরামতি দেখালো টোবিয়াস গ্রেগসন। পরের দিন সকালে সবকটা খবরের কাগজে ফলাও করে ছাপা হলো ব্রিক্সটন মিস্ট্রির চাঞ্চল্যকর সংবাদ। লম্বা লম্বা বিবরণ ছাপল প্রত্যেকেই। কেউ কেউ সম্পাদকীয় পর্যন্ত লিখে ফেলল। কতগুলো তথ্য আমার কাছেও নতুন। কেসটা সম্পর্কে অসংখ্য পেপার কাটিংও এখনও রয়েছে আমার স্ক্র্যাপ বুকে। কয়েকটা সংক্ষিপ্ত সার নিচে তুলে দিলাম। ডেলি টেলিগ্রাফের মন্তব্য অনুসারে অপরাধ ইতিহাসে কদাচিৎ এরকম বৈচিত্র্যময় ট্র্যাজেডি দেখা দিয়েছে। দেওয়ালে পৈশাচিক লিখন, মোটিভের অভাব এবং নিহত ব্যক্তির জার্মান নাম, কিন্তু রাজনৈতিক আশ্রিত এবং বিপ্লবীদের দিকেই আঙ্গুল দেখাচ্ছে। সমাজবাদীদের বহু শাখা আছে আমেরিকার। নিহত ব্যক্তি নিশ্চয়ই অলিখিত কোনো আইন ভঙ্গ করেছিল, তাই ইংল্যান্ড পর্যন্ত ধাওয়া করা হয়েছে তাকে। শেষ পর্যন্ত বেশ উজ্জ্বলভাবে ডারউইনের থিওরি, ম্যালথাসের সূত্র, জার্টক্লিফ রাজপথ নরহত্যার উল্লেখ করে সরকারের পিণ্ডি চটকে এবং ইংল্যান্ডে পরদেশীদের ওপর সজাগ রাখার উপদেশ দিয়ে শেষ করা হয়েছে প্রবন্ধ। স্ট্যান্ডার্ড পত্রিকায় এক হাত নেওয়া হয়েছে উদার শাসন ব্যবস্থাকে। এর ফলেই নাকি বেড়ে ওঠে আইন ভঙ্গকারীরা। জনগণে অনিশ্চিত মানসিকতা এবং কর্তৃপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে এরা মাথাচাড়া দেয়। নিহত ব্যক্তি একজন মার্কিন ভদ্রলোক। লন্ডন শহরে বাস করেছিলেন বেশ কয়েক সপ্তাহ ধরে। ম্যাডাম চার্পেন্টিয়ারের একটা বোর্ডিং হাউস আছে ক্যাম্বারওয়েলের টকটেরিস অঞ্চলে। নিহত ব্যক্তি উঠেছিলেন সেখানে। পর্যটক সাথী ছিল তারই সেক্রেটারি জোসেফ স্ট্র্যাঞ্জারসন। চৌঠা মঙ্গলবার বারিওলের কাছে বিদায় নিয়ে দুজনে অস্টিন স্টেশন অভিমুখে রওনা হয়েছিলেন লিভারপুল এক্সপ্রেস ধরার অভিপ্রায়। পরে দুজনকেই প্ল্যাটফর্মে একত্রে দেখা গিয়েছে। এরপর থেকে মিস্টার ড্রেবারের লাশ পাওয়া পর্যন্ত আর কোনো খবর পাওয়া যায়নি। লাশ পাওয়া গিয়েছে, কিন্তু ব্রিক্সটল রোডের একটি শূন্য ভবনে ইউস্টন স্টেশন থেকে বহু মাইল দূরে। কিভাবে মিস্টার ড্রেবার সেখানে পৌঁছেছিলেন এবং কিভাবেই বা মৃত্যুকে বরণ করেছিলেন এখনও তার রহস্যাবৃত। স্ট্যানজারসনের গতিবিধিও রহস্যাবৃত, কোনো খবর নেই। আনন্দের কথা, স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড এবং মিস্টার গ্র্যাগসন দুজনেই এই কেসের দায়িত্বভার গ্রহণ করেছেন। সুতরাং নিশ্চিতভাবে আশা করা যায় স্বনামধন্য এই দুই অফিসারের তৎপরতায় অচিরে রহস্যগ্রন্থি উন্মোচিত হবে এবং দুষ্কৃতকারী ধরা পড়বে। ডেলি নিউজ পত্রিকার পর্যবেক্ষণ অনুসারে অপরাধটা নিঃসন্দেহে রাজনৈতিক। উদারনীতির অত্যাচারী মহাদেশীয় সরকার তাড়িত বহু ব্যক্তি আশ্রয় নিয়েছে আমাদের ভূমিতে। স্বৈরতন্ত্র আর ঘৃণার স্মৃতি ভুলতে পারলে আদর্শ নাগরিক হতে পারত এরা প্রত্যেকেই। কঠোর নিয়মানুবর্তিতার অধীন এরা এতটুকু লঙ্ঘন ঘটলেই শাস্তি মৃত্যু। সেক্রেটারি স্টার জনসনকে যেভাবেই হোক খুঁজে বার করা দরকার। নিহত ব্যক্তির বিশেষ কী কী অভ্যেস ছিল
সেই সম্বন্ধেও তদন্ত করা প্রয়োজন। বোর্ডিং হাউসের ঠিকানা পাওয়ার কাজ অনেক এগিয়েছে। বিরাট এই আবিষ্কারের সমস্ত কৃতিত্বই প্রাপ্য অবশ্য স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার গ্রেগসনের। তার উদ্যম আর অধ্যাবসায়ের ফলেই নিহত ব্যক্তির সাময়িক আস্তানার হদিস মিলেছে। প্রাতরাশ খেতে খেতে আমি আর শার্লক হোমস একত্রে পড়লাম খবরগুলো। দেখলাম সন্দেহ বৈচিত্র্যে বেশ মজা পেয়েছে বন্ধুবর। বলিনি তোমাকে, যাই ঘটুক না কেন লেস্ট্রেড আর গ্রেগসন বাহাবা লুটে বেরিয়ে যাবে। কেস কি দাঁড়ায় দেখো, কে কত বাহাবা লুটবে তখন দেখা যাবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, কিন্তু তাতে কিছুই হবে না। খুনি ধরা পড়লেও ওরা বাহাবা পাবে, না পড়লেও পাবে। ধরা যদি পড়ে সবাই বলবে ওদের খাটনির জন্যই তো হয়েছে, না পড়লে বলবে খাটনি সত্ত্বেও খুনি পগার পার হয়েছে। টস করার মতো আর কি, এ পিঠ পড়লে আমার লাভ, ও পিঠ পড়লে তোমার হার। এ আবার কি? চমকে উঠলাম। হলঘরে আর সিঁড়ির ওপর অকস্মাৎ অনেকগুলো পায়ের আওয়াজ, সেই সঙ্গে তার স্বরে বিরক্তি ঘোষণা করছেন বাড়িওয়ালি। ডিটেকটিভ পুলিশ ফোর্সের বেকার স্ট্রিট বাহিনী আসছে, গম্ভীরভাবে বললে বন্ধুবর, এবং কথার মাঝেই হুড়মুড় করে ঢুকে পড়ল ৮ ডজন নোংরা রাস্তার ছেলে। জীবনে এরকম ছেঁড়া জামাকাপড় পরা আর এত নোংরা মাকে মায়ে খেদানো বাপের তাড়না রাস্তার ছেলে দেখিনি। অ্যাটেনশন তীক্ষ্ণ গলা চিৎকার করে উঠল হোমস। তৎক্ষণাৎ ৬টা কাদামাখা স্কাউড্রেল শাড়ি দিয়ে সামরিক কায়দায় দাঁড়িয়ে গেল ৮ ডজন ভাঙাচোরা কর্দজ পাথরের মূর্তির মতো। এরপর থেকে শুধু উইগিন্সকে পাঠাবে খবর দিতে, বাদবাকি দাঁড়াবে রাস্তায়। উইগিন্স পেয়েছিস? একটা উঞ্চ বলে, আগে না, পেলাম না। জানতাম পাবি না, না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যা। এই নে তোদের রোজ, প্রত্যেকের হাতে একটা শিলিং দিয়ে যা, এবার বেরো। এর পরের বার আরো ভালো খবর নিয়ে তবে আসবি। হাত নাড়তেই এক পাল ধেড়ে ইঁদুরের মতো খসখস মরমর দুমদাম শব্দে ছোড়াগুলো নেমে গেল সিঁড়ি বেয়ে। পর মুহূর্তে রাস্তা থেকে ভেসে এলো সরু তীক্ষ্ণ কুচি গলা চিৎকার। হোমস বলল, ১ ডজন পুলিশ চর্যা না পারে, এদের একজন তা পারে। পুলিশি চেহারা দেখলেই মুখে চাবি দেয় প্রত্যেকেই, কিন্তু এরা সর্বত্র যায় সবার কথা শোনে। ছুঁচের মতো তীক্ষ্ণ প্রত্যেকেই, শুধু দরকার সংগঠনের। ব্রিক্সটন কেসে এদের লাগিয়েছ বুঝি? হ্যাঁ, একটা ব্যাপার আমি যাচাই করতে চাই, একটু যা সময় লাগবে। আরে আরে, এবার কিন্তু আরও খবর আসছে, সেই সঙ্গে লাঞ্ছনা। গ্রেগসন আসছে, রাস্তা দিয়ে হাঁটছে দেখ। স্বর্গসুখ যেন উতলে উঠছে পা থেকে মাথা পর্যন্ত। নিশ্চয়ই আমাদের কাছেই আসছে। ঠিক ধরেছি, ওই দেখো দাঁড়িয়ে গেল, ওই আসছে। বিষম শব্দে বেজে উঠল দরজার ঘণ্টা। পর মুহূর্তেই এক এক লাফে ৩টে করে ধাপ টপকে সিঁড়ি বেয়ে উঠে এসে উল্কার মতো বসবার ঘরে ঢুকে পড়ল সাদা চুলা ডিটেকটিভ। উষ্ণ অভ্যর্থনা ধার দিয়ে গেল না হোমস। গ্রেগসন কিন্তু ওর নিঃস্বার হাতখানা খপ করে তুলে নিয়ে করমর্দন করতে করতে বলল সল্লাসে, মাই ডিয়ার মিস্টার হোমস, অভিনন্দন জানান। পুরো ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার করে এনেছি। হোমসের ভাব সমৃদ্ধ মুখের ওপর দিয়ে চকিতে ভেসে গেল উদ্বেগের কালো ছায়া। বলল, ঠিক লাইন ধরে ফেলেছ? ঠিক লাইন কে বলছেন? আরে মশাই, খুনিকে হাজতে পুড়ে এসেছি। নাম কি তার? আর্থার চার্পেন্টিয়ার, নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট। মোটা মোটা দুহাত ঘষে আর বুক ফুলিয়ে আত্মম্ভরিতায় যেন ফেটে পড়ল গ্রেগসন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল শার্লক হোমস। বসো, নাও এই চুরুটটা টেনে দেখতে পারো, কিভাবে জাল গুটিয়ে আনলে শুনতে ইচ্ছে যাচ্ছে। হুইস্কি আর জল চলবে? আপত্তি নেই। দিন দুয়েক প্রচণ্ড ধকল গেছে, হুইস্কির দরকার আছে বই কি। শারীরিক নয়, মানসিক। টানা পড়েনে শেষ করে এসেছি। মিস্টার শার্লক হোমস, এ খাঁটি যে কী জিনিস তা আপনি বুঝবেন, কেননা আপনি আমি দুজনেই মগজ খাটিয়ে যাচ্ছি। খুব বেশি সম্মান দিয়ে ফেললে আমাকে, গম্ভীরভাবে বলল হোমস। এখন বলো, অতীব সন্তোষজনক এহেন সমাপ্তি সম্ভব হলো কিভাবে? আর্মচেয়ারে বসল ডিটেকটিভ, নির্লিপ্তভাবে সুখ টান দিল চুরুটে। আচমকা বিষম কৌতুকে যেন ফেটে পড়ল সশব্দে উরুতে চপেটাঘাত করে।
বলল, সল্লাসে। মজাটা কি জানেন? হাদারাম লেস্ট্রেড নিজেকে বড্ড বেশি চালাক চতুর মনে করে তো, তাই গোড়া থেকেই ছুটেছে ভুল পথে। ও দৌড়েছে সেক্রেটারি স্ট্যানজারসনকে পাকড়াও করতে, অথচ সে লোকটা মায়ের পেটের বাচ্চার মতোই অমলিন নির্দোষ। এতক্ষণে বোধ হয় তাকে গ্রেপ্তারও করে ফেলেছে। দৃশ্যটা কল্পনা করে এত সুরসুরে অনুভব করলে গ্রেগসন যে বিষম না খাওয়া পর্যন্ত হেসেই চলল আপন মনে। তোমার সূত্র পেলে কিভাবে বলো? বলবো বলবো, আপনাকে সব বলবো ডক্টর ওয়াটসন। এসব কথা কিন্তু এই কজনের মধ্যেই সীমিত থাকবে। প্রথম সমস্যাটা হলো আমেরিকান ভদ্রলোকের পূর্ব পরিচয়। আর কেউ হলে বিজ্ঞাপনের জবাব আসার অপেক্ষায় অথবা স্বেচ্ছায় কারো বলে যাওয়ার পথ চেয়ে হাত গুটিয়ে বসে থাকত। কিন্তু টোবিয়াস গ্রেগসনের কাজের ধারাই আলাদা। মনে আছে মৃত ব্যক্তির পাশে একটা টুপি পরেছিল? হ্যাঁ, মনে আছে। 129 নম্বর ক্যাম্বারওয়াল রোডের জন আন্ডারউড অ্যান্ড সন্স কোম্পানির তৈরি টুপি, বলল হোমস। চোয়াল স্কুলে পড়ল গ্রেগসনের। আপনিও যে লক্ষ্য করেছেন জানতাম না। গেছিলেন নাকি সেখানে? না। হুম। হাফ ছেড়ে বাস্তু যেন গ্রেগসন। সুযোগ যত ক্ষুদ্রই মনে হোক না কেন, কখনো তা পায়ে ঠেলবেন না। বৃহৎ মনের কাছে ক্ষুদ্র বলে কিছুই নেই, অর্থপূর্ণভাবে বলল হোমস। যাই হোক, আন্ডারউডে গিয়েছিলাম আমি। দোকানদারকে জিজ্ঞেস করলাম এই মাপের এই চেহারার টুপি কাউকে বিক্রি করেছে কিনা। খাতাপত্র দেখে তৎক্ষণাৎ বলে দিল নাম আর ঠিকানা। টুপিখানা পাঠিয়েছিল টর্কো টেরেসের চাপেনচিয়ার বোর্ডিং নিবাসী মিস্টার ড্রেবারের কাছে। এভাবেই পেলাম ঠিকানা। স্মার্ট, অত্যন্ত স্মার্ট, বিড়বিড় করে বলল শার্লক হোমস। এরপর দেখা করলাম ম্যাডাম চাপেন্টিয়ারের সঙ্গে। দেখলাম মুখ শুকিয়ে আমসি হয়ে গিয়েছে ভদ্রমহিলাও খুব বিমর্ষ আর উদ্বিগ্ন। ভদ্রমহিলার মেয়েও ছিল ঘরের মধ্যে। ভারী চমৎকার মেয়ে, এক কথায় অসাধারণ। চোখ লাল। আমার কথা শুনে জবাব দিতে গিয়ে ঠোঁট কাঁপতে লাগলো। কিছুই নজর এড়ালো না আমার। এই অনুভূতি আপনি বুঝবেন মিস্টার শার্লক হোমস। ঠিক গন্ধটি পেলে কীরকম একটা রোমাঞ্চ জাগে স্নায়ুর মধ্যে। জিজ্ঞেস করলাম, আপনাদের ভূতপূর্ব বোর্ডার ক্লিভল্যান্ড নিবাসী মিস্টার এনচে ড্রেবারের রহস্যজনক মৃত্যুর খবর পেয়েছেন? মা মাথা নেড়ে হ্যাঁ বললেন বটে, কিন্তু কথা বলতে পারলেন না। হু হু করে কেঁদে ফেলল মেয়েটা। বুঝলাম এরা দুজনে এই ব্যাপারে অনেক কিছু জানে। জিজ্ঞেস করলাম, ট্রেন ধরবার জন্য কটার সময় বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন মিস্টার ড্রেবার? 8টায়। উগত উত্তেজনায় হাত দিয়ে গলায় ধরে রেখে বলল মেয়েটা। দুটো ট্রেন ছিল, বললেন ওর সেক্রেটারি মিস্টার স্ট্যানজারসন। 9:15 আর 11টায় উনি প্রথম ট্রেনটা ধরতে চেয়েছিলেন। তারপর আর ওকে দেখেননি? প্রশ্ন শুনেই ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করলাম ভদ্রমহিলার চোখে মুখে। লাল হয়ে গেলেন। না শব্দটুকু উচ্চারণ করতে সময় নিলেন অনেকক্ষণ, তাও অস্বাভাবিক চাপা সুরে। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর শান্ত গলায় বলল মেয়ে, মিথ্যে বলে লাভ নেই মা, একে সব খুলে বলাই দরকার। হ্যাঁ মিস্টার ড্রেবারকে আমরা দেখেছিলাম আমরা। এ কি সর্বনাশ করলি! কোকিয়ে উঠলেন ম্যাডাম চাপেন্টিয়ার। দুহাত শূন্যে ছুঁড়ে এলিয়ে পড়লেন। চোয়ারে দাদাকে খুন করলি শেষকালে। সত্যি না বললে বরং আর্থারে খুন করতো সবাইকে, দৃঢ় কণ্ঠে জবাব দিল মেয়ে। আমি বললাম, খুলে বলুন। পেটে অর্ধেক, মুখে অর্ধেক, আরও খারাপ। তাছাড়া আপনারা যে কতটা জানেন তাও তো জানেন না। অ্যালিস, তোর জন্যই সর্বনাশ হলো, শিউরে উঠলেন মা। তারপরে ফিরলেন আমার দিকে, বললেন, ঠিক আছে, আমি সব বলছি। ভাববেন না যেন ছেলের সাংঘাতিক ব্যাপারে জড়িয়ে আছে বলে ভয়ের চোটে বলছি। সে নির্দোষ একেবারে। আমার ভয় কেবল আপনাদের চোখকে আর আইনের চোখকে, ও চোখে হয়তো বেচারা দোষী সাব্যস্ত হয়ে যেতে পারে। অবশ্য তা অসম্ভব। ওর পূর্ব পরিচয়, ওর পেশা, ওর চরিত্রে এ কাজ সম্ভব নয়। খুলে বলুন, কিছু লুকোবেন না। যদি সে নিরাপরাধ হয় আমার উপর ভরসা রাখুন, বললাম আমি। অ্যালিস, তুই বাইরে যা। মায়ের হুকুমে বেরিয়ে গেল মেয়ে। মেয়ে বেফোস কথা না বলে বসলে কিছুই বলতাম না, কিন্তু বলবো বলে যখন ঠিক করেছি কিছুই বাদ দেব না, সব বলবো। সোজা পথ কিন্তু সেইটাই, বললাম আমি।
সপ্তাহ তিনেক হলো মিস্টার ড্রেবার ছিলেন আমাদের সঙ্গে। মহাদেশ পর্যটনে বেরিয়েছেন দুজনে, উনি আর সেক্রেটারি মিস্টার স্টানজারসন। ওদের দুজনেরই ট্রাঙ্কে কোপেনহেগেন লেখা লেবেল দেখেছি। অর্থাৎ দুজনেই লন্ডন আসার আগে কোপেনহেগেন ছিলেন। স্ট্যানজারসন লোকটা অল্পভাষী, সংযত, শান্ত, কিন্তু তার অন্য দাতারে ঠিক উল্টো। হাবভাব চাষারে, কথাবার্তা পাশবিক, সূক্ষ্মতার বালাই নেই, সবই ভুল। যেদিন এলেন সেই রাতেই বেহেট মাতাল হলেন আকণ্ঠ। মদ গিলে পরের দিন 12টার মধ্যেই আর মানুষ পদবাচ্য রইলেন না। পরিচারিকাদের সঙ্গে দহরম মহরম যদি দেখতেন। সবচেয়ে বৃষ্টি হলো ভদ্রলোক দুদিনেই ঠিক একই ব্যবহার শুরু করলেন আমার মেয়ে অ্যালিসের সঙ্গে, এবং একাধিকবার এমন সব কথা বলে বসলেন সৌভাগ্যক্রমে যার মানে বোঝার বয়স এখনো আমার মেয়ের হয়নি। একবার তো হাত ধরে অ্যালিসকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন। সেক্রেটারি এই নিয়ে কিন্তু যথেষ্ট বকাঝকা করেছিল অন্নদাতাকে। এ কি বর্বরতা! আমি তখন জিজ্ঞেস করলাম, সহ্য করলেন কেন? পছন্দ না হলে বোর্ডারকে বিদেয় করার অধিকার নিশ্চয়ই আপনার আছে। মোক্ষম প্রশ্ন শুনে মুখ লাল করে ফেললেন মিসেস চার্পেন্টিয়ার। বললেন, যেদিন এসেছিলেন সেদিনই বিদায় করা উচিত ছিল, কিন্তু কি জানেন, পারিনি শুধু একটা প্রলোভনের জন্য। মাথাপিছু 1 পাউন্ড, প্রতিদিন 7 দিনে 14 পাউন্ড। বছরে এক সময়ে বোর্ডিং হাউস ফাঁকা যায় 14 পাউন্ড, তাই কম কথা নয়। আমি বিধবা মানুষ, এক ছেলেকে নৌবাহিনীতে ঢোকাতে গিয়ে দেউলে হতে বসেছি, তাই অতগুলো টাকা ছাড়তে পারিনি। সব সহ্য করে যাচ্ছিলাম, শেষেরটা বাদে। নোটিশ দিলাম, বলে দিলাম অমন অসভ্য বোর্ডার দরকার নেই, ওরা বিদেয় হয়েছিলেন এই জন্যেই। তারপর গাড়ি হাঁকিয়ে সত্যি সত্যি বিদেয় হতে মনটা বেশ হালকা হয়ে গেল। ছেলে এখন ছুটিতে রয়েছে। এসব কথা ওর কানে তুলিনি ওর বদমেজাজের জন্য, তার ওপর বোন অন্তপ্রাণ। তাই মিস্টার ড্রেবারকে বিদেয় করে দিয়ে দরজা বন্ধ করে যেন হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু কি কপাল দেখুন, 1 ঘন্টা যেতে না যেতে ফের বেজে উঠল ঘন্টা। খবর এলো ড্রেবার ফিরে এসেছেন। ভীষণ উত্তেজিত এবং চুরচুরে মাতাল অবস্থায় মেয়েকে নিয়ে যে ঘরে বসেছিলাম জোর করে ঢুকে পড়লেন সে ঘরে। ট্রেন ফেল করার অজুহাত স্বরূপ অসংলগ্নভাবে অনেক কথা বলবার পর ঘুরে দাঁড়ালেন অ্যালিসের দিকে। আমার সামনেই প্রস্তাব করলেন অ্যালিসকে সেই মুহূর্তে যেন তার সঙ্গে বাড়ি ছেড়ে পালায়। বললেন, তুমি এখন প্রাপ্তবয়স্কা, তোমাকে আটকে রাখার আইন দেশে নেই। আমার অনেক টাকা খরচ করতে চাই, এই বইটার কথা ভেবো না, বেরিয়ে এসো আমার সঙ্গে, রানী বানিয়ে রাখবো তোমাকে। ভীষণ ভয়ে কুকড়ে সরে যেতে চাইল অ্যালিস বেচারা, কিন্তু মিস্টার ড্রেবারও হাত ধরে হিড় করে টেনে নিয়ে চললেন দরজার দিকে। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম আমি। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকলো আমার ছেলে আর্থার। তারপর কি হয়েছে জানি না, গালিগালাজ আর ধস্তাধস্তির আওয়াজটুকু কেবল মনে আছে। আতঙ্কে কাঠ হয়ে গিয়ে মাথা পর্যন্ত তুলতে পারেনি। তোলবার পর দেখলাম দোরগোড়া দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর্থার, হাতে একটা লাঠি। বলল, এই পথ আর মারাবেলা বলে মনে হয় না, তবুও পেছন পেছন গিয়ে দেখে আসা যাক শেষটা। টুপি নিয়ে রাস্তায় নেমে গেল আর্থার। পরের দিন সকালে মিস্টার ড্রেবারের রহস্যজনক মৃত্যুর খবর শুনলাম। অনেক খাবি খেয়ে অনেকবার থেমে নিজের মুখে বিড়বিড়িটা দিলেন মিসেস চাপেন্টার। মাঝে মাঝে গলার স্বর এমন থেমে গেল যে স্পষ্টভাবে শব্দগুলো শুনতে পেলাম না। পাছে ভুল হয়, তাই প্রত্যেকটা কথার শর্ট হ্যান্ডে লিখে নিলাম আমার নোট বইতে। হাই তুলে শার্লক হোমস বলল, খুব উত্তেজক বিবৃতি। তারপর কি হলো বলো? মিসেস চাপেন্টিয়ারের সব কথা শোনবার পর দেখলাম পুরো কেসটা নির্ভর করছে একটা পয়েন্টের ওপর। বিশেষ এক কায়দায় মেয়েদের দিকে চেয়ে জেরা করে অনেকবার সুফল পেয়েছি আমি। মিসেস চাপেন্টিয়ারের দিকে সেভাবে চেয়ে অনেক কথা জিজ্ঞেস করলাম। তার ছেলে বাড়ি ফিরেছিল কখন? জানি না, বললেন ভদ্রমহিলা। জানেন না? না, ওর কাছে ল্যাচের চাবি থাকে, নিজেই বাড়ি ফিরেছিল। আপনি শুয়ে পড়ার পর? হ্যাঁ। কখন শুয়েছিলেন আপনি? 11টা নাগাদ। আপনার ছেলে তাহলে কমসে কম 2 ঘন্টা বাহিরে ছিল? হ্যাঁ, 4-5 ঘন্টা হতে পারে। তা পারে। কি করছিল অতক্ষণ? জানি না। বলতে বলতে ঠোঁট সাদা হয়ে গেল ভদ্রমহিলার। এরপর আর কিছু করার ছিল না।
লেফটেন্যান্ট চার্পেন্টার কোথায় আছে জেনে নিয়ে দুজন অফিসারের সঙ্গে সেখানে গিয়ে গ্রেপ্তার করলাম তাকে। কাঁধে হাত দিয়ে যেই বলেছি চেঁচামেচি না করে চুপচাপ সঙ্গে আসতে, অমনি বুক ফুলিয়ে তেজ দেখিয়ে বলল, স্কাউড্রেল ড্রেবারের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার সন্দেহ নিশ্চয়ই গ্রেপ্তার করেছেন। কী জন্যে গ্রেপ্তার করছে কিছুই বলিনি। তার সত্ত্বেও নিজে থেকে প্রসঙ্গটা উল্লেখ করা খুবই সন্দেহজনক। খুবই, বলল হোমস। লাঠিটা সঙ্গেই ছিল, ভারী লাঠি। ড্রেবারের পেছন পেছন যাওয়ার সময় নিয়ে বেরিয়েছিল মা নিজে বলেছেন। বেশ মোটা ওক কাঠের মুন্ডর। তোমার থিওরিটা তাহলে কি দাঁড়ালো? ব্রিক্সটন রোড পর্যন্ত পেছন পেছন গিয়েছিল। ড্রেবারের সঙ্গে আর এক দফা কথা কাটাকাটি হয় সেখানে। আর্থার মুগুর দিয়ে মারণ করে মারে মারে তলপেটে এক মারে অক্কা পান ড্রেবার। ক্ষতচিহ্ন দেখা যায়নি সেই কারণে। বৃষ্টি পড়েছে তখন, রাস্তা ফাঁকা। লাশ টেনে নিয়ে একটা ফাঁকা বাড়ির মধ্যে ঢুকে পড়ল চার্পেন্টিয়ার। মোমবাতি, রক্ত, দেওয়ালে লেখা আর আংটি হলো পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, তদন্ত যাতে অন্য খাতে বয়ে যায়। সাব্বাস, পিঠ চাপটনে স্বরে বলল হোমস। সত্যি গ্রেগসন, তোমাকে আর আটকানো গেল না। আরে যশের মুকুট তোমার কপালেই নাচছে, বুক ফুলিয়ে গর্বিত স্বরে বলল ডিটেকটিভ। নিজের মুখে বললে তো অহংকার শোনায়, কিন্তু ব্যাপারটা কি চমৎকার গুছিয়ে ফেলেছি দেখুন। আর্থার চার্পেন্টিয়ার একটা জবানবন্দি দিয়েছে স্বেচ্ছায়। বলেছে ড্রেভারকে কিছু দূর ফলো করার পর ভয়ের চোটে লোকটা একটা ঘোড়ার গাড়ি চেপে পালিয়ে যায়। বাড়ি ফেরার পথে একজন পুরনো জাহাজি দোস্তের সঙ্গে দেখা হয়। আর্থারে হাঁটতে হাঁটতে দুই বন্ধু চলে যায় অনেক দূর। বন্ধুটি কোথায় থাকে জিজ্ঞেস করে কিন্তু সন্তোষজনক উত্তর পায়নি। কেসটা মিটে এসেছে বলেই আমার বিশ্বাস গোড়া থেকে শেষ পর্যন্ত সবকটা খাপছাড়া ব্যাপারেই দেখুন কি সুন্দর খাপে খাপে বসে গিয়েছে, ফাঁক নেই কোথাও। লেস্ট্রেট বেচারের কথা ভেবে হাসি পাচ্ছে। ভুল সূত্র নিয়ে দৌড়ে মরছে। কাদা ঘাটাই সার হবে। আরে বলতে এসে গেছে লেস্ট্রেট। লেস্ট্রেটই বটে। আমরা যখন কথায় মগ্ন ও তখন সিঁড়ি বেয়ে উঠে এসেছে। এখন ঢুকলো ঘরে। ওর হাবভাব, পোশাক পরিচ্ছদে সবসময় আত্মবিশ্বাস আর ফুর্তিবাজ মেজাজ লেগে থাকে। এখন তা নেই। মুখ ভাব বিচলিত, ক্লিষ্ট, পোশাক অবিন্যস্ত, অপরিচ্ছন্ন। এসেছিল নিশ্চয়ই শার্লক হোমসের সঙ্গে সলা পরামর্শ করার জন্য। তাই সতীর্থকে আগে সেখানেই হাজির দেখে বিব্রত হলো খুবই। চুপসে গেল ফুটো বেলুনের মতো। ঘরের ঠিক মাঝখানে নার্ভাসভাবে টুপিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল অনিশ্চিতভাবে। কি যে করা উচিত যেন ঠিক করে উঠতে পারছে না। শেষকালে আর থাকতে না পেরে বলল, ভারী গোলমেলে কেস, অত্যন্ত সাধারণ, অত্যন্ত দুর্বোধ্য। বিজয় গৌরবে ফেটে পড়ল গ্রেগসন। এতক্ষণে তা বুঝলেন? আমি অবশ্য আগেই জানতাম এই সিদ্ধান্তে আপনাকে আসতেই হবে। সেক্রেটারি মিস্টার জোসেফ স্ট্যাঞ্জারসনকে খাঁচায় পুরতে পারলেন কি? গম্ভীরভাবে বলল লেস্ট্রেট। আজ ভোর 6টায় হ্যালিডেজ প্রাইভেট হোটেলে খুন হয়েছে সেক্রেটারি মিস্টার জোসেফ স্ট্যাঞ্জারসন। আপনারা শুনছিলেন এ স্টাড ইন স্কারলেট, শার্লক হোমসের প্রথম কেস। আমার এই গল্প পাঠটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যারা পরিচিত রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তাদের সবাইকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।